দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাম চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। কি ফেস করা হয় আমরা বিভিন্ন অর্গানাইজেশনসগুলিতে, ডিফারেন্ট পিপলস যখন কাজ করে, ডিফারেন্ট পিপলস মিন ডিফারেন্ট লেভেলের হায়ারার্কি অনুযায়ী সিনিয়র জুনিয়র আছে, মেল ফিমেল আছে। সো ডিসক্রিমিনেশন কেমন হয়, আর কি কি অসুবিধা আসে সেগুলো আমরা এই যে এখানে একটু একটু করে সংক্ষিপ্ত আলোচনা করব। খুব সহজ বিষয়, জাস্ট আপনারা পয়েন্টগুলিকে একটু খেয়াল রাখবেন। জাস্ট পয়েন্টগুলিকে যদি খেয়াল রাখেন, ওই পয়েন্টের উপরে বেস করে একটা সেন্টেন্স আর ফিউ ওয়ার্ডস আই হোপ যে আপনারা পারবেন লিখতে। তো দেখেন যে চ্যালেঞ্জেস, ফার্স্টে আমরা চ্যালেঞ্জেস কী কী এটা নিয়ে আলোচনা করব, দেন অপরচুনিটিস কী কী সেটা নিয়ে আলোচনা করব। তিনটা পার্ট এই ক্লাস নোটের মধ্যে। এটা একটা 4 পেজ নোট, বেশি দিন দিলাম, মানে বোথ সাইড প্রিন্ট করলে এবং ছোট ফন্ট করে প্রিন্ট করলে এক পেজেই হয়ে যেত। জাস্ট একটু বড় করে আছে, লাইন ফাঁকা ফাঁকা করে আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং থার্ড থিংস হচ্ছে আমরা দুটো অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটিগুলি আমরা নিজেরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো বিহেভিয়ারের অ্যাক্টিভিটিগুলি কেমন হতে পারে এগুলি ডিসকাশন, মানে জাস্ট লাইক আপনাদেরকে গত ক্লাসে যেমনটা বলছিলাম যে আমাদের কিছু গ্রুপ ডিসকাশন থাকবে। গ্রুপ ডিসকাশনে একটা টপিক আপনাদেরকে বলবো, 3-4 জন করে একটা গ্রুপ হবে, আপনারা ডিসকাস করবেন, করে আপনারা ওইটার একটা যে টপিকটা দেওয়া হলো ওই টপিকের একটা ফলাফল আপনাদের ডিসকাশন থেকে যা বের হয়ে আসে, মানে একটা সলিউশন আপনারা প্রস্তাব করবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইরকম। আর আপনাদের একটা ডিফারেন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে প্রত্যেকটা কোর্সে, আপনারা জানেন তাই না? প্রতিটা কোর্সে আপনার একটা প্রেজেন্টেশন থাকে। সো সেই প্রেজেন্টেশনটা আপনারা করে ফেলবেন যার যার মতো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তো প্রেজেন্টেশনটা কেমন হবে? প্রেজেন্টেশন আপনারা অন্যান্য কোর্সে যা করেন একটা টপিকের উপরে নেবেন, মানে আমাদের এই যে অর্গানাইজেশন বিহেভিয়ার প্রিভিয়াস মিডের আগে যা টপিকগুলি পড়ানো হয়েছে বা মিডের পরে যে দুইটা টপিক নিয়ে গত দিন ছিল, কিছু মেইন স্ট্রিমের, কিছু হচ্ছে মানে সিগনিফিকেন্ট পারসন যাদের কে আমরা ফলো করি অর্গানাইজেশনকে পরিচালনা করতে গেলে ওইটা, এবং ধরেন এই যে যা করা হচ্ছে বা আপনারা যদি আরও কিছুদিন পরে করেন, আরও যদি কোনো নতুন টপিক আসে, যে কোনো একটা টপিকের উপরে আপনারা যে একটা 3 to 4 মিনিটসের একটা ডিসকাশন করবেন। লাইক এই যে যেমন আজকে আপনি চ্যালেঞ্জেস ইন অর্গানাইজেশন বিহেভিয়ার ইন বাংলাদেশ, কী কী চ্যালেঞ্জ বাংলাদেশের পার্সপেক্টিভ অর্গানাইজেশন বিহেভিয়ারে আসতে পারে, এটা নিয়ে আপনি এই যে 1 পেজের একটা স্টাডি, এতটুকু করার পরে আপনি এটাকে এক্সপ্লেন করতে পারেন। এই প্রেজেন্টেশনটা মাস্ট করতে হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি আপনাদেরকে লিগাল ওয়েতে কিছু মার্কস বের করতে। যেমনটা তার একটা এক্সাম্পল আপনারা দেখতে পেয়েছেন যে গ্রামার, যদিও অনেকেই অ্যাটেন্ড করি, দুর্ভাগ্যবশত আমি খাতায়ও খুব ভালো লিখতে পারিনি, গ্রামারও অ্যাটেন্ড করিনি, বা অ্যাটেন্ড করলেও সবই ভুল হয়েছে। আমাদের কি 2-3টাও ঠিক হয় না, এরকম 10টা ছিল, আপনারা করেছেন না? 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, নিচে সাজেশনগুলিও দেওয়া ছিল যে কোন কোন ওয়ার্ড ওখানে নেবেন, কোনটা কোনটা নেবেন, ম্যাচিং করে বসায় দিলেই 50% তো ঠিক হওয়ার কথা। প্লাস আপনাদেরকে একটা দেওয়া হয়েছিল, সাজেশনও দেওয়া হয়েছিল 100 ওয়ার্ডসের, যার মধ্যে থেকে সব পরীক্ষা যতগুলি সেট হয়েছে ওই 100 ওয়ার্ডস থেকেই ঘুরায় ফিরে দেওয়া হয়েছে। পরীক্ষার আগের রাতে পাইছেন কেন? আপনাদের তো ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়ার কথা, ওইটা আমাদেরকে তো আরো 1 সপ্তাহ আগে দিছে। পরে স্যার গুগল ক্লাসরুম কি সবাই হয়তো ফলো করে, পরে আবার হোয়াটসঅ্যাপে দিছে, তারপরে ওই গুগল ক্লাসরুমে তো আমাদের দেওয়া সিস্টেম না, আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেয় সাধারণত। স্যার ওটা দিছে পরীক্ষার পরের দিন, একটা পরীক্ষা নাই হয়ে গেছে, বাকিগুলি তো বাকি ছিল, সেট তো হয়েছে অনেকগুলি। আচ্ছা যাই হোক, ওইখানে যে 5 মার্কস আছে ওইটা আপনাদের একটা বোনাস ইনক্রিজ করার অপরচুনিটি। প্লাস এই যে প্রেজেন্টেশনটা করবেন আপনারা, যেটা বলছিলাম ইন্ডিভিজুয়াল আপনার একটা টপিক ওয়াইজ প্রেজেন্টেশন করবেন, এখানেও আমরা 10 মার্ক বোনাস রাখছি। দ্যাট ইজ 115-এর মধ্যে আপনি যা পাবেন এটার উপর আপনার দিয়ে, তাহলে গুড অপরচুনিটি তো আপনাদের জন্য। কী করা লাগে, অনেক সময় আপনাদের রিকোয়েস্টে পাস করে দেওয়া লাগে, অনেক সময় যে 20 পাইছে তাকেও গ্রেস দিয়ে 40 করে দেওয়া লাগে। তো এটা তো গুড প্র্যাকটিস না, আমরা করছি আমরা, এবং সহজ করে কোশ্চেনও করি যাতে আপনারা পারেন লিখতে, সাজেশনও দিয়ে দিই।
এই সব কিছুর পরেও যদি আপনারা ঠিকমতো না করেন, সব সাবজেক্টের কথাই বলছি, নট অনলি দিস সাবজেক্ট, সব সাবজেক্টেই এই একই আর কি। তো একটু দেখেন, আপনারা ভর্তি হয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রথম কথা, তারপরে এগুলি একটু মধ্যম সারির ইউনিভার্সিটি, টপ গ্রেডের না, সেটাও জানেন আপনারা। এইসব জায়গা থেকে যদি আপনারা ওই 3 নিচে সিজিপি নিয়ে কোথাও চাকরি করতে যান, কাউকে বলেন যে আমি ইউনিভার্সিটি অফ স্কলারে 2.5 পেয়েছি, খুব কি গর্বের হলো। তো অ্যাটলিস্ট আমরা সিজিপিএটা 3-র উপরে রাখার চেষ্টা করব সবাই, এবং যারা 3-র উপরে আছে তারা আরও কি আপ করার চেষ্টা করবেন, যার যার পক্ষ থেকে ভালো করার চেষ্টা করবেন। সো আমরা ফার্স্ট থিং হচ্ছে দেখব হচ্ছে ওয়ার্ক প্লেসের ডাইভার্সিটি। ওয়ার্ক প্লেসটা হচ্ছে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রের বৈষম্য, ডাইভার্সিটি বৈষম্য। কর্মক্ষেত্রে কী ধরনের বৈষম্য হয় দেখেন, যে চ্যালেঞ্জ হচ্ছে যে এমপ্লয়িজ ইন অর্গানাইজেশনস come from different educational, cultural, religious and regional background. একটা অর্গানাইজেশনে মনে করেন এই ইউনিভার্সিটি অফ স্কলার্সে আমরা যে ফ্যাকাল্টিসরা আছি, মনে করেন আমরা 80 জন ফ্যাকাল্টি আছি, সবাই কি একই রকম? দেখেন আমাদের মধ্যে কি কি পার্থক্য আছে। আমাদের মধ্যে হচ্ছে আমরা ডিফারেন্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ভার্সিটি থেকে পড়ে আসছি আমরা, তারপর ডিফারেন্ট কালচারাল আছে, বিভিন্ন কালচার থেকে আসছি আমরা, বিভিন্ন ধর্মের থেকে আসছি, রিলিজিয়াস, অ্যান্ড হচ্ছে রিজিওনাল ব্যাকগ্রাউন্ড, এবং যার যার রিজিয়ন এলাকা ভিত্তিক কিন্তু মানুষের বৈশিষ্ট্য একটু ডিফারেন্ট হয়, তাই না? এই সব রকম মানুষ মিলে একটা অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনেই বিভিন্ন জায়গার মানুষজন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন একত্রিত হয়, এবং একত্রিত হয়ে একটা সিঙ্গেল টাস্ক, মানে অর্গানাইজেশনের যে গোল, যেমন আমাদের অর্গানাইজেশনের গোল কি? টু টিচ আওয়ার স্টুডেন্টস, আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়ানো, বা তাদের যা কন্টেন্ট আছে আপনাদের সেই কোর্স প্ল্যান অনুযায়ী আপনাদেরকে জিনিসগুলি পড়ানো। তো সেইটার ক্ষেত্রেও আমাদের কি হয় যে ম্যানেজিং দ্য ডাইভার্সিটি ক্যান বি ডিফিকাল্ট। এই যে ডাইভার্সিটিগুলির কারণে যে ডিফিকাল্টিস আছে সেইগুলিকে আমাদের ওভারকাম করতে হয় আর কি। এক্সাম্পলে মনে করেন এই কোম্পানি ইন ঢাকা এমপ্লয়েজ বোথ রুরাল অ্যান্ড আরবান ওয়ার্কার। রুরাল অ্যান্ড আরবান তো বুঝেন, রুরাল মানে কি? শহর, আরবান গ্রাম অঞ্চল, তো জানেন আপনারা। তাহলে বিভিন্ন ট্যালেন্ট, সব এমপ্লয়ি যে শহরের বাসিন্দা সেরকম তো না, শহর থেকেও থাকে এমপ্লয়ি থাকে, গ্রাম থেকেও এমপ্লয়ি থাকে, সেটা বলা হচ্ছে রুরাল ওয়ার্কার্স মে প্রেফার এ মোর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ টু ওয়ার্ক। রুরাল যারা, শহরের যারা, তারা তো স্বভাবতই গ্রামের থেকে একটু অ্যাডভান্স হওয়ারই কথা, জেনারেল সেন্সেই বলে, কারণ তারা শহরের একটু অ্যাডভান্সড এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে তারা একটা টাইম স্পেন্ড করেছে, 2 বছর 5 বছর 10 বছর একটা টাইম স্পেন্ড করেছে। সো তারা ওই গ্রামের থেকে কিছু দিক থেকে হলেও আগায় থাকে, আপনারা বোঝেন সেগুলি। তো সেটাই বলা হচ্ছে যে হোয়াইল আরবান ওয়ার্কার্স মাইট অ্যাডপ্ট মডার্ন অ্যান্ড ফাস্টার মেথড, দিস ডিফারেন্স ক্যান ক্রিয়েট ফ্রিকশন ইন টিম ওয়ার্ক। সবাই মিলে তো টিম ওয়ার্ক করবো, তো টিম ওয়ার্কের কারণে এই সময় একটা সংঘর্ষ বাধে। যারা একটু ব্যাকডেটেড থাকে বা একটু জেনারেল জিনিসগুলিকে একটু কম বুঝে, হতে পারে সে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু সে তো আলটিমেট গ্রামে থেকে যখন আসছে, একটা গ্রামের মানুষ শহরের মানুষের মধ্যে যে পার্থক্য আছে সেইটার কারণে তাদের মধ্যে আলোচনার ক্ষেত্রে কিছু ফ্রিকশন চলেই আসে। তো সেইটাই বলা হয়েছে। দেখেন যে ওয়ার্ক প্লেস ডাইভার্সিটির ইজ দ্য চ্যালেঞ্জ হচ্ছে এরকম যে বিভিন্ন কালচার থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন আসে, শহর এবং গ্রাম থেকে। সো তাদের একত্রিত হয়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকম মতবিরোধ হতে পারে। 2 নম্বর হচ্ছে কালচারাল ডিফারেন্স। কালচার বিষয়টা ওয়ার্ডটা আগেও একটু আসছে, বাট এই কালচারাল ডিফারেন্সটা একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট। দেখেন যে 5টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, তার মধ্যে এই পয়েন্টটা একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট, যে জন্য পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। তো এখানে চ্যালেঞ্জ হচ্ছে ইন বাংলাদেশি ওয়ার্ক প্লেসেস ট্র্যাডিশনাল রেসপেক্ট টু অথরিটি অ্যান্ড reluctance to challenge decisions sometimes clash with modern and open communication practices. তো কী ধরনের চ্যালেঞ্জ হয় যে ওয়ার্ক প্লেসে কাজ করতে গেলে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আছে, অনেক কিছু আমরা কম বেশি হয়, সেই চ্যালেঞ্জগুলিকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। কালচারাল যে ডিফারেন্সটা সেটার মধ্যে একটা এক্সাম্পলে মনে করেন এ জুনিয়র এমপ্লয়ি হ্যাজ এ নিউ আইডিয়া টু ইমপ্রুভ এ প্রসেস। একটা জুনিয়র এমপ্লয়ি যার একটা নতুন একটা আইডিয়া আসছে, একটা প্রসেসকে মানে একটা প্রবলেমকে সলভ করার জন্য নতুন একটা পদ্ধতি সে তার সে জেনারেট করেছে, আইডিয়া জেনারেট করেছে, বাট
হেজিটেট টু শেয়ার ইট উইথ দেয়ার ম্যানেজার, কিন্তু সে ম্যানেজারের সাথে শেয়ার করতে হেজিটেট করছে যে বস কি বলে, স্যার কি বলে। হ্যাঁ, যে এরকম অনেক সময় আমরা কি করি যে মানে সিনিয়রের সামনে সিনিয়র একটা কথা বললে আমরা অনেক সময় যে ভালো কোনো ওয়ে থাকলেও সেটাকে আমরা আস্তে করে চেপে যাই অনেক সময়, নট অলওয়েজ। তো বিশেষ ক্ষেত্রে এইগুলি কর্মক্ষেত্রে হয়। কর্মক্ষেত্রে হওয়ার কারণ কি, যে আপনার ওই যে বললাম হায়ারার্কি মেনটেন করে যেহেতু কথা বলা, যেখানে বস কথা বলছে সেখানে আপনি মাঝখান থেকে কথা বলতে পারেন না, এটা হচ্ছে কর্পোরেট অফিসগুলির নিয়মই এটা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ফেয়ারিং ইট উইল বি সিন অ্যাজ ডিসরেসপেক্টফুল, মানে হচ্ছে তারা ভয় পায়, জুনিয়র এমপ্লয়িজরা ভয় পায় যে এটা একটা অসম্মান করা হয়ে যাচ্ছে। ডিসরেসপেক্টফুল মানে অসম্মান করা, মানে আমি সিনিয়রকে অসম্মান করে আমি আমার মতামত বলতে গেলাম, যদিও সেই মতামতটা একটা নতুন আইডিয়া ছিল, তারপরেও এটা অনেক সময় আমরা বলতে পারি না। এটা হচ্ছে কালচারাল ডিফারেন্সের এক্সাম্পল। তারপরে জেন্ডার ইনইকুয়ালিটি নাম্বার 3, যেখানে চ্যালেঞ্জ হচ্ছে অলদো মোর ওমেন আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স, ইস্যুস লাইক unequal pay, fewer leadership role and workplace harassment still persist। মানে সহজ কথা হচ্ছে যে যদিও এখন মানে কর্মক্ষেত্রে অনেক মহিলারাই কাজ করছে, অনেক মেয়েরাই কাজ করতেছে, বাট ইস্যুস লাইক আনইকুয়াল পে, দেখেন যে সেম কাজ একটা ছেলে এবং একটা মেয়ে করলেও আমরা ওই মেয়েদেরকে একটু হলেও কম দেওয়ার চিন্তা করি বা দেই, তাই না? এটা তো আপনারা জানেন যে মনে করেন একটা লেবার শ্রেণী হোক, অথবা এখানে নিচে আলোচনায় আছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতেই হোক, ঠিক আছে? তাহলে যেইখানেই কাজ করুক আমরা চেষ্টা করি মেয়েদেরকে একটু কম দেওয়ার, এটা আমাদের টেন্ডেন্সি। না ও পারবে না ভালো, ও অতটা একটা ছেলে যতটা ইফেক্টিভভাবে করতে পারবে একটা মেয়ে ততটা পারবে না। যদিও এই ধারণাটা ভুল, আপনাদের স্বীকার করা উচিত। কিছু কিছু হার্ডওয়ার্কিং কাজের কথা আলাদা, ঠিক আছে? যেমন ওই যে বলেন যে লেবার শ্রেণীর কথা যদি বলেন, একটা ছেলে 10টা ইট মাথায় নিয়ে খুব ইজিলি যেতে পারবে, একটা মেয়ে সেটা পারবে না। সো হেভি ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্কের ক্ষেত্রে থিং ইজ ডিফারেন্ট, বাট ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, অফিস ওয়ার্ক, এক্সিকিউটিভ ওয়ার্ক, এইসব ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই আরো সুন্দর করে করে। বাট তারপরেও ম্যানেজার্স অ্যান্ড দ্য ওনার্স অফ ডিফারেন্ট কোম্পানি তারা মনে করে যে না, মেয়েদের দিয়ে অতটা ভালো কাজ হবে না, দ্যাটস ওয়াই এখানে আনইকুয়াল পে এর কথা বলা হয়েছে। সো ইস্যুস লাইক আনইকুয়াল পে, ফিউয়ার লিডারশিপ রোল, মনে করেন যে সমান এক্সপেরিয়েন্স, সমান পরিমাণ কাজ পারে, এখন প্রমোশন দিতে হবে, প্রমোশন দেওয়ার ক্ষেত্রে আমরা ওই ছেলেটাকে প্রিফার করব, তাই না? বলেন একটা মেয়েও আছে একটা ছেলেও আছে, দুজন ক্যান্ডিডেট, যে দুজনেরই এক্সপেরিয়েন্স সমান এবং যে দুজনেই কাজ ভালো মতো করতে পারে, এখন প্রমোশন দিব আমি একজনকে, তাহলে আমরা সেক্ষেত্রে সেই কথাটা এখানে বলছি, ফিউয়ার লিডারশিপ রোলস, লিডারশিপেও মেয়েদেরকে কমই করা হয়, অ্যান্ড ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট স্টিল প্রেসিস, এবং ওয়ার্ক প্লেসে মেয়েদেরকে এখনও হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এগুলো আপনার বিভিন্ন ডকুমেন্টারি, নাটক, সিনেমায় দেখেন যে বিভিন্ন রকমভাবে হচ্ছে ফিমেলদেরকে তার মেল কলিগরা হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। নাম্বার 4 হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার। এগুলি আমাদের দেশের পার্সপেক্টিভে কথা বলছি, ঠিক আছে? আমরা আমাদের দেশের অর্গানাইজেশন, যেহেতু শুরুতে দ্য টাইটেল অফ টুডেস টপিক ছিল যে বাংলাদেশের পার্সপেক্টিভে, সো আমরা এটা করছি। বাট নট অনলি বাংলাদেশ, এইটা এই রিজিয়নে খুব চলে, হয়তো ইউরোপ আমেরিকায় এত চলে না, বাট তারপরেও এই ইনইকুয়ালিটি যেটা, এইটা সব জায়গায় আছে, সব জায়গায় কম বেশি আছে আর কি। তারপরেও এক্সেপশনাল ডিফারেন্ট থিংস, মানে এক্সেপশনাল কোয়ালিটি সম্পন্ন একটা মেয়ে হলে তাকে তো বাধ্য হচ্ছে দিতে, সেটা ইজ ডিফারেন্ট। আপনি জেনারেল সেন্স চিন্তা করেন, মানে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। সো আমরা যে এক্সাম্পলগুলি বলছি এগুলি হচ্ছে জেনারেল সেন্স, 100টার মধ্যে 90টাই এরকম হয়, যে 10টা হয় বা 5টা বা 1টা হয় ওইটা তো এক্সেপশন। আচ্ছা, এরপর কমিউনিকেশন ব্যারিয়ারের মধ্যে, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা। চ্যালেঞ্জে বলছি আমরা, এমপ্লয়িজ মে ফেস প্রবলেমস ডিউ টু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, রিজিওনাল অ্যাকসেন্ট or unfamiliarly with professional communication style। একটু আগে আমরা যেমন বলছিলাম রুরাল আরবান দুই অঞ্চলের লোক আছে, এখন শহর অঞ্চলের লোকজন স্বাভাবিকভাবে কথাবার্তায় একটু স্মার্ট হবে, স্বাভাবিক। আপনি মনে করেন যে গ্রামের একটা ছেলে বা একটা মেয়ে ভার্সিটি থেকে ভালো রেজাল্টে পাস করেছে, দ্যাট ডাজেন্ট মিন যে সে কথাবার্তা কাজে কর্মে
খুব স্মার্ট হবে। ঠিক আছে, সবসময় বলছি যে এক্সেপশনটাকে আপনি আনবেন না, তুলনা করবেন না, আপনি জেনারেল সেন্সে চিন্তা করেন। তো যেহেতু শহরের আমরা যে এমপ্লয়িজ মে ফেস প্রবলেম ডিউ টু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সের কারণে, ভাষার বৈষম্য, তারপরে রিজিওনাল অ্যাকসেন্ট, বিভিন্ন আঞ্চলিক টান, যেটা রিজিওনাল অ্যাকসেন্ট হচ্ছে আঞ্চলিক, বিভিন্ন এলাকার মানুষের যে একটা আঞ্চলিক টান থাকে ভাষার বা উচ্চারণ ভঙ্গি থাকে সেটার কথা, অর আনফ্যামিলিয়ারলি উইথ প্রফেশনাল কমিউনিকেশন স্টাইল, যেটা একটু আগে বলছিলাম যে প্রফেশনাল যে কমিউনিকেশন, একজনের সাথে আরেকজনের কথাবার্তা, যোগাযোগ বা একটা মিটিংয়ের মধ্যে কথাবার্তা বলা, হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা ওটাও করে, আপনার ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছুই, তো এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে আর কি। একটা এক্সাম্পলে বলছে এ টিম হ্যাজ মেম্বার ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, একটা টিমে মনে করেন অনেক জেলা থেকে আগত কিছু মানুষ নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, অ্যান্ড দ্য রিজিওনাল অ্যাকসেন্ট মেক ইট হার্ড টু আন্ডারস্ট্যান্ড টু ওয়ান অ্যানাদার। অ্যান্ড মনে করেন সে ওই তার অঞ্চলের ভাষা, একজন চাপাই থেকে আসছে তার ভাষা, একজন দেখা যাচ্ছে যে চিটাং থেকে আসছে তার ভাষা, সাধারণ ভাষা, এগুলি তো সাধারণ না, মানে ওনাদের যে উচ্চারণ ভঙ্গি সেইটা আপনি সাধারণভাবে বুঝবেন না। আপনি ধরেন চিটাগাং, সিলেট বা এই যে বললাম চাপাই টাপাই, এরকম বিভিন্ন আরও অনেক অঞ্চল আছে, জাস্ট দু একটা নাম বললাম। তো আপনি যদি ওদের সাথে কথা না বলে অভ্যস্ত হন বা ওই ভাষাটা শুনে আপনি অভ্যস্ত না হন, তাহলে আপনি যে ও কী বলতেছে বুঝবেন না, যদিও সে বাংলায় বলতেছে। তাহলে ভাষার বৈষম্য তো হয় একটা অর্গানাইজেশনে, যে শুধু লোকাল পিপুল জব করে তা না, এখন লোকাল পিপুলের বাইরেও চলে আসছে একটা অর্গানাইজেশনে, লোকাল পিপুল ছাড়াও কিছু বাইরের পিপুলও জব করতে পারে। তো লোকাল পিপুলই যদি হয় সেক্ষেত্রেও তাদের ভাষার উচ্চারণ ভঙ্গির কারণে যেটা সমস্যা হয় যে একটা টিম ঠিক মতো কাজ করতে পারে না। এখন আপনি এটা আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার সাথে একটা টিম করা হলো, আপনি আর সাথে বিদেশি দু একজনকে দেওয়া হলো, তাহলে আপনার যদি কমিউনিকেশন স্কিলটা, যদি আপনি খুব ভালো ইংলিশ বলতে পারেন না, আবার সে বাংলা কিছু বোঝে না, তাহলে আপনাদের কমিউনিকেশন স্কিল চালাই নেবেন কীভাবে, মানে কীভাবে একে অপরের সাথে কাজটাকে শেয়ার করবেন। তো এই ইস্যুসগুলি থেকেই যায়। ট্রান্সলেটর তো ওটা তো একটা খরচ আসছে, মাঝখানে একজন ট্রান্সলেটর, সে সব কিছু আপনার মনের ভাষা একদম কিছু জিনিস ট্রান্সলেট করে দিল, সব কিছু ট্রান্সলেট করে দেওয়া সম্ভব না। আবার আপনি কাজ করছি, এখন যদি একটা ট্রান্সলেটরকে হায়ার করে আমাকে ফুল টাইম বেতন দিয়ে তাকে রাখা লাগে, তাহলে ওইটা একটা ওভার কস্ট হয়ে যাচ্ছে না। তাছাড়া ওই ট্রান্সলেটর দিয়ে সবসময় সব কাজ হয়ও না, আসলে এমার্জেন্সি কিছু পারপাস সলভ করা যায়, আর সব কিছু হয় না আসলে সেটা। তাহলে the regional accent make it hard to understand one another, নাম্বার 4 ছিলাম আমরা এখানে। এক্সাম্পলটা বলছিলাম, and this causes delays in decision making, এই কারণে বিভিন্ন ডিসিশন মেকিংয়ে বা কাজ শেষে যে আপনি একটা ফলাফল দিবেন এইটাতে অনেক সময় দেরি হয়ে যায়। And the last one, resistance to change. Employees, especially older ones, may be reluctant to adapt the new technologies or policies. আজকালকার দিনে এটা খুব কমন একটা এক্সাম্পল। মনে করেন যে আমাদের বাবার বয়সী যারা, মানে আমার না, আপনাদের বাবার বয়সী যারা আছে, যারা এখন জব করতেছে, তাদেরকে যদি কম্পিউটারে কাজ করতে দেওয়া হয় তারা খুব একটা আগ্রহ ফিল করে না। কিন্তু এখন সব কিছু আপনারা বুঝতেছেন যে সব কিছু টেকনোলজির মাধ্যমে খুব সহজ হয়ে যাচ্ছে, তাই না? ব্যাংকের এই যে মোটা মোটা লেজার লেখা বা বিভিন্ন কোম্পানির যে খুব হিসাব রাখার যে জিনিসগুলি, অথবা এন্ট্রি দেওয়ার, স্টক ডিসপ্যাচ কি হচ্ছে, সব হিসাবপত্র, মানে সব ধরনের হিসাবপত্র রাখা, শুধু টাকা না, মালেরও হিসাবপত্র রাখা, এইগুলি যে বড় বড় ফাইল লেজার মেনটেন করতে হতো, এবং আপনাকে কোনো একটা জিনিস খুঁজতে গেলে সেই লেজারের মধ্যে থেকে বেশ অনেক সময় পার করে খুঁজে বের করতে হতো। কম্পিউটারাইজড হয়ে যাওয়াতে এগুলি তো আপনি বুঝতে পারছেন, জাস্ট সার্চ বক্সে সার্চ দিবেন চলে আসবে, হিউজ ডেটা থাকলেও। কিন্তু এই যে আপনার ওল্ডার পিপুলরা এটাকে অ্যাডাপ্ট করতে চায় না, সেই পয়েন্টটা এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স টু চেঞ্জ করতে তারা রেজিস্ট্যান্স, মানে ওই রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ করা। প্রতিরোধ মানে পরিবর্তনের প্রতিরোধ করে, তারা কোনো রকম পরিবর্তন নিতে চায় না। আমি যেরকম আছি এরকমই করব, এটাই ভালো, এটাই ঠিক আছে। কিন্তু আপনাকে যখন একটা নতুন একটা টেকনোলজিক্যাল পদ্ধতি দেখানো হয়, তখন সেটা সহজে আমরা মানতে চাই না। সেটাই বলছি যে এমপ্লয়িজ, স্পেশালি ওল্ডার ওয়ান্স, may be reluctant to adopt new technologies or policies.
এক্সাম্পলে মনে করেন এ রিটেল কোম্পানি ইন্ট্রোডিউসেস এ অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা খুচরা কোম্পানি একটা অনলাইনের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছে, বাট সিনিয়র এমপ্লয়িজ প্রেফার টু ম্যানুয়াল সিস্টেম। বাট সিনিয়র যে আছে সে তো একটু এজড পিপল, সে কী করছে, প্রেফার করছে ম্যানুয়াল সিস্টেম অ্যান্ড রিফিউজ টু ইউজ দ্য নিউ সফটওয়্যার। নতুন সফটওয়্যার নিব না ভাই। এটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি যখন আমি আপনাদের মতো ইয়াং ছিলাম, যে পাশ করার আসার পরে শুরুতে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতাম এবং ওইগুলি লোকাল ক্লায়েন্টের কাছে বিক্রি করার চেষ্টা করতাম বিভিন্ন কোম্পানিতে, লাইক হসপিটালস অর ইন্ডাস্ট্রিজ। যে বলতাম যে আপনাদের সিস্টেমটাকে আমি কম্পিউটারাইজ করে দিই, আপনাদের যা ডেটা আছে ওইগুলিকে স্ক্যান করে আমরা ওইটাকে কম্পিউটারে ভরে ডেটাবেজ আকারে আপনাকে দিব, যাতে আপনি যা কিছু লাগে আপনার ইনভেন্টরি হোক আর লিস্ট হোক সব কিছু খুব সুন্দরভাবে পান। সেটাকে অ্যাডপ্ট করতে আগ্রহী না, সেই বিষয়টাই বলা হয়েছে। সো দিস আর সাম চ্যালেঞ্জেস ইন অর্গানাইজেশন বিহেভিয়ার। জাস্ট অনলি 5 পয়েন্টস আপনাদেরকে যে বলছিলাম একটু আগে, যে পয়েন্টগুলিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আই হোপ যে আপনারা এই পয়েন্টের উপরে যেহেতু কিছু ডিসকাশন শুনলেন এবং একবার করে রিডিং দিলে আপনি জিনিসটা মাথায় রাখতে পারবেন, যে পয়েন্টগুলি খালি মনে রাখবেন যে এই পয়েন্ট নিয়ে আমাদেরকে একটু বলতে হবে। 5টা পয়েন্ট আছে, আপনি 4টা লেখেন, 3টা লেখেন, কিছু তো লিখবেন। Now see some opportunities in OB, Bangladesh. Sir, जी question जी sir, cultural difference ক্ষেত্রে আপনি যে বললেন যে জুনিয়র এমপ্লয়িরা তাদের সিনিয়রদের সামনে একটা নতুন মতামত দিতে পারে, স্যার এই ক্ষেত্রে কি করা উচিত? এক্ষেত্রে হচ্ছে এইটাই তো এই খালি এগুলি পরে ডিসকাশনে আছে, হ্যাঁ, যে এইগুলি পরবর্তীতে ডিসকাশনে আছে, যে আপনারা নিজেরা 3-4 জন গ্রুপ হয়ে করবেন যে কি করা যায়। এটা আপনি আপনাদের সাথে আরো 2-3 জনকে দিব, আমাদের পরে অ্যাক্টিভিটিস 2টা অ্যাক্টিভিটিস আছে, ওইখানে এরকম কিছু ডিসকাশন আছে। আপনারাই সলিউশন দেন না যে এইটা করা যায় ওইটা করা যায়, এইটার আমি পুঁথিগত কোনো সলিউশন থেকে দিচ্ছি না। যদি পুঁথিগত সলিউশন দেন তাহলে এটা হচ্ছে যে সবটাই শুনতে হবে অপশন, দেন আমাকে চুজ করতে হবে যে হুইচ ওয়ান ইজ বেটার। আপনারটাও শুনবো, ওটাও শুনবো, আমারটাও বলবো, প্রয়োজনে সবই লিস্ট আউট করবো, তারপরে আমি ফিজিবিলিটি চেক করবো কোনটা বেটার সলিউশন দিচ্ছে, কোনটা ফাস্টার সলিউশন দিচ্ছে, অ্যান্ড উইল গো ফর দ্যাট। অ্যান্ড আপনি আমার জুনিয়র, আপনি একটা বলেছেন ওইটা নিতে আমি হচ্ছে দ্বিধা করছি, এইটা হলে চলবে না, ঠিক আছে? ইফ ইয়োর প্রসেস বা ইয়োর সলিউশন ইজ মোর অ্যাকুরেট, মোর পারফেক্ট দেন মাই সলিউশন, দেন আমাকে এটা অবশ্যই ওই মেন্টালিটি রাখতে হবে যে আমি যেন আপনারটাকে অ্যাকসেপ্ট করি। যদি জুনিয়রটা অ্যাকসেপ্ট করে তাহলে স্যার ওই টিমে লিডার কে হবে? লিডারই থাকবে, লিডার অফকোর্স লিডারই থাকবে। জুনিয়র একটা সলিউশন দিচ্ছে, তার দ্যাট ডাজন্ট মিন যে সে এখনই লিডার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তার ক্যাপাসিটি দেখিয়ে সে হয়তো 10 বছর পরে লিডার হলো, সে হয়তো 3 বছর 5 বছর পরে লিডার হয়ে যেতে পারবে, বাট নট নাও। আর একটা সলিউশন দিয়েই আপনি লিডার হয়ে যাবেন, যে লিডার অলরেডি আপনার আছে সে তো আরো 20 বছর ধরে আপনার মতো কাজ করে আসছে, করে এসে তো লিডার হয়েছে। আপনি আপনার ক্যাপাবিলিটি দিয়ে যেই পদটা 10 বছরে যাইতেন, মনে করেন ওই লিডারের পদে যেতে আপনার 10 বছর লাগতো, সেটা আপনি 3 বছর 5 বছরে যেতে পারবেন, যদি আপনি এরকম এগেইন অ্যান্ড এগেইন আপনি ইনোভেটিভ আইডিয়া অ্যান্ড শর্টার প্রসেস, ঠিক আছে, দেখাতে পারেন। বাট ইনস্ট্যান্ট তো এটা হবে না, ইনস্ট্যান্ট তো লিডারকে সরে আপনাকে বসায় দেওয়া হবে, এটা কোনো যুক্তিতেই আসে না। এক্সেপ্ট দ্য পারসন, যে লিডার হতে চায় তার মত ছাড়া, তাই না? আচ্ছা, বাদ দেন। তাহলে হচ্ছে অপরচুনিটিস ইন অর্গানাইজেশন বিহেভিয়ার, খুব অল্প, খুব বেশি কিছু নাই। অপরচুনিটিস কি কি আছে দেখেন, যে ইয়ং অ্যান্ড মোটিভেটেড ওয়ার্কফোর্স। ফার্স্ট ওয়ান, আমি পাশে চলে যাই। তো এটার মধ্যে অপরচুনিটিতে বলছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন যে এর আগে আমরা যেই চ্যালেঞ্জেসগুলি বলছিলাম, 5টা চ্যালেঞ্জের কথা, প্রত্যেকটারই একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে আপনাদের মনে থাকে ভালো করে। এখানেও সেম আমরা করেছি যে অপরচুনিটিসগুলিকে বলছি 5টা পয়েন্ট, 5টা অপরচুনিটি পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে এবং প্রত্যেকটার সাথে ছোট করে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখেন যে ফার্স্ট ওয়ান হচ্ছে বাংলাদেশ হ্যাজ এ লার্জ পপুলেশন অফ ইয়ং পিপল eager to learn and adapt to change. বুঝতে পারছেন তো, লার্জ নাম্বার অফ পপুলেশন ইয়াং পিপল যারা শিখতে চায়, নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু
করতে চায়, আগ্রহী তারা। তো এখানে একটা অপরচুনিটি। তাহলে ইয়াং পিপলদেরকে আমরা যদি প্রপারলি ট্রেন্ড আপ করতে পারি, তাদেরকে গাইড করতে পারি যে কোনটা শিখতে হবে, কোনটা ভালো, শুরুতেই তো আপনি বুঝবেন না। আপনি ওইটা নিয়ে একটু স্টাডি করার পরে অথবা কোনো এক্সপার্টের শরণাপন্ন হলে আপনাকে একটা পথ দেখায় দেবে, সেই পথে এবার আপনি রিসার্চ করেন, মানে আপনার মতো আপনি স্টাডি করেন অথবা অ্যানালাইসিস করেন, দেন তো আপনি আগাইতে পারবেন। সেটা বলছে বাংলাদেশ হ্যাজ এ লার্জ পপুলেশন অফ ইয়ং পিপল এগার টু লার্ন, শেখার আগ্রহ আছে, অ্যান্ড অ্যাডাপ্ট টু চেঞ্জ, এবং তারা পরিবর্তনও অ্যাডাপ্ট করতে আগ্রহী। এক্সাম্পল মনে করেন, এ ইয়ং গ্রাজুয়েট জয়েন্ট এ স্টার্ট আপ and quickly learns advanced tools and contribute innovative ideas. অ্যাডভান্স টুলসগুলি যদি আপনি নাই জানেন, ওইটা থেকে ইনোভেটিভ আইডিয়া কি, আপনাকে মনে করেন যে একটা ডেটা দিয়ে বলা হলো একটা সুন্দর প্রেজেন্টেশন বানিয়ে আনে। তো ওল্ড পিপল কি করতে পারে, ওই নিয়ে যাবে এক্সেলে অনেক রকম চার্ট আছে, ওইটা দিয়ে গিয়ে আপনাকে একটা চার্ট বানায় আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করলো। আরও যদি পুরোনো পিপল হয়, তারা কি করবে, তারা কম্পিউটারে যাবে না, কাগজ কলমে একে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে, যেটা এখনকার দিনে চলবে না। তার চেয়ে বরং ভালো চলে যে এক্সেলের মধ্যে আমি বিভিন্ন স্টাইলের ড্রাফটস আছে, ওইগুলি দিয়ে করার চেষ্টা করি। বাট তার চেয়ে আরও ইনোভেটিভ আইডিয়া হচ্ছে, এখন আরও অনেক ভালো ভালো টুলস আছে, অনেক সুন্দর সুন্দর টুলস আছে, যে টুলসগুলি দিয়ে খুব সুন্দরভাবে ডেটাটাকে ভিজুয়ালাইজ করা যায়। ইভেন আপনি যখন ডেটাটাকে চেঞ্জ করবেন, ওই ডেটাটা ঠিক ওই যে যেখানে যেখানে যা চেঞ্জ করবেন, ভিজুয়ালাইজেশনের মধ্যে অটোমেটিক সেইগুলিকে আপডেট করে নেবে, এবং আপনাকে ফোকাস করে কোনটা সিগনিফিকেন্ট কোনটা লেস সিগনিফিকেন্ট সেগুলিকে সব পয়েন্ট আউট করে অ্যানালাইসিস করে দিবে। এই ধরনের কিছু টুলস এখন অ্যাভেলেবেল। বাট আমি যদি টুলসগুলি নাই জানি, মনে করেন যে যেটা বলছিলাম এরকম চার্ট করার জন্য আপনারা পাওয়ার বিআই নাম শুনেছেন, পাওয়ার বিআই নাম শুনেননি, পাওয়ার বিআই যদি নামই না শুনেন, তাহলে আপনাকে একটা সুন্দর প্রেজেন্টেশন কিভাবে দেখাবেন। পাওয়ার বিআই লিখে গুগলে সার্চ করলে দেখেন দি ইমেজ ট্যাবে দেখবেন যে সুন্দর সুন্দর করে প্রেজেন্টেশন করার আছে। পাওয়ার বিআই হচ্ছে একটা টুলস যেটা দিয়ে এক্সেলের মতো চার্ট তৈরি করা যায়, মানে অ্যানালাইটিক্যাল কাজ করা যায়। আপনাকে কিছু ডেটা আছে, ওইটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে একটা প্রেজেন্টেশনে। সো ওইটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করবে। আমি একটা টুলের কথা বললাম, এরকম আরও অনেক টুল আছে। তো এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন, আপনি এআই নিয়ে কাজ করবেন, এআই এর সেই পুরোনো জিনিসগুলি এখনো যদি আপনি ধরে রাখেন তাহলে তো হবে না। আমরা তো ওই ন্যারো এআইতে পড়ে থাকবো না, আমরা তো মডারেট এআইতে যেতে হবে। তার মানে আমাদেরকে আরও অ্যাডভান্স হতে হবে। তাহলে নতুন টুলসগুলি সম্পর্কে আমাকে জানতে হবে। নতুন টুলসগুলি সম্পর্কে আপনি কখন জানবেন? হয় আপনাকে গুগলে সার্চ করে করে লিস্ট দেখবেন যে টপ এআই টুলস কোনগুলি। পারপাসটা অবশ্যই লিখতে হবে, কোন পারপাসে, কি পারপাসে। মনে করেন যে আপনি এসএ লিখবেন, এসএ লেখার জন্য এআই টুলস কোনটা ভালো, তো সেইটা তো আপনাকে আগে সার্চ করে জানতে হবে, অথবা জানে এরকম কারো থেকে আইডিয়া নিতে হবে। দেন আপনি একটা দুইটায় কাজ করতে করতে আপনি বুঝবেন যে না এটা হচ্ছে তো এটা ভালো, এটা হচ্ছে এটা ভালো, এটা হচ্ছে ওইটা ভালো। ঠিক আছে, কাজ করতে করতে তো জানবেন। তাহলে এই ইয়ং গ্রাজুয়েট জয়েন এ স্টার্ট আপ, একটা নতুন গ্রাজুয়েট একটা স্টার্ট আপে জয়েন করেছে, অ্যান্ড কুইকলি লার্নস অ্যাডভান্স টুলস, এবং সে দ্রুত তার ব্রেন তো ওপেন। দেখেন পড়াশোনা ছোটবেলায় যত মুখস্থ হতো, এখন কিন্তু আস্তে আস্তে মুখস্থ হওয়ার পরিমাণটা কমে যায়। এখন আপনাকে কি করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আপনি ছোটবেলায় পাতার পর পাতা মুখস্থ করে ফেলছেন, এখন আপনি মুখস্থ করে তো এই 4 পাতার নোটটা মুখস্থ করতে আপনার কষ্ট হয়ে যাবে। কিন্তু যখন আপনি 5, 6, 7, 8-এ পড়তেন, তখন এই নোট আচ্ছা এটা 2 ঘন্টার ব্যাপার, একদম হুবহু মুখস্থ করে আপনি বলে দিতেন। ঠিক আছে, এবং যখন আমাদের মতো এজ আসবেন বা আবার হচ্ছে আরো সে এজে চলে যাবে, তখন দেখবেন যে মুখস্থ করার ক্যাপাসিটি একেবারেই কমে যায়, নতুন জিনিস শেখার আগ্রহটাও কমে যায়, সবকিছুই কমে যায়। আচ্ছা, এরপরে গভর্নমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। দেখেন যে পলিসিস আর বিং ইমপ্লিমেন্টেড টু সাপোর্ট inclusivity, gender equality and fair labor practices. Example, a government promotes maternity leave, flexible hour for working mothers and workplace safety regulations. So গভর্নমেন্টের কিছু যদি পলিসি থাকে টু সাপোর্ট এমপ্লয়িজ, সেইগুলি কিন্তু এমপ্লয়ীদের, মনে করেন যে আপনি একটা কোম্পানিতে জব করেন, একদিন 3-4টা ক্লাস আগে মনে এইটা এরকম কিছু একটা আলোচনা করছিলাম আমরা ক্লাসে, যে আপনি কোম্পানিকে কাজ করেন, বেতন নেন, কিন্তু আপনি ভালোবেসে কাজ করেন নাকি কাজ করতে হবে দায়সারাভাবে কাজ করেন, 2 রকমভাবে করা যায়। কিন্তু আপনার টাস্ক আপনি করতেছেন,
মন থেকে করছেন একটা, সেটা সুন্দরভাবে কাজ করা যায়। কখন আপনি মন থেকে করবেন? যখন ওই কোম্পানির প্রতি আপনার একটা ফেইথ থাকবে, একটা সহানুভূতি, ভালোবাসা থাকবে কোম্পানির প্রতি। তাহলে সেটা কখন আসবে? যখন কোম্পানি আপনার সুযোগ সুবিধা দেখবে। ঠিক আছে, আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করবে, আপনাকে লিভ দিবে। ইভেন এখানে যে এক্সাম্পলটা বলা হয়েছে যে মেয়েদের ম্যাটারনিটি লিভ, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার ফর ওয়ার্কিং মাদার, যারা সাধারণত বাচ্চাদের রেখে আসলে তার মন সবসময় টানে বাচ্চার কাছে যাওয়ার জন্য। সো তাদের জন্য যদি একটু ফ্লেক্সিবল, তাদের ওয়ার্কিং আওয়ারটা যদি 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেওয়া হয়, দেখা যাবে যে ওই মেয়েটা 6 ঘন্টার মধ্যেই তার 8 ঘন্টার কাজটাকে শেষ করে যাচ্ছে। তাকে যদি সুযোগ দেওয়া হয় যে তোমার রেগুলার ওয়ার্ক তোমার করে যেতে হবে, বাট তোমাকে যাও 2 ঘন্টা আগে ছুটি দেওয়া হবে, এই পারমিশন দেওয়া হলো, তাহলে সে কিন্তু সে নিজের কাজ ঠিক মতো করে যাবে। এইভাবে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে অ্যান্ড এমপ্লয়িজদেরকে, মানে এমপ্লয়ি বলতে যারা কাজ করছি তাদেরকে যদি কোম্পানির ওনারশিপ মেন্টালিটিতে আনা যায় যে আপনারাই তো মালিক, আপনাদের নিয়ে তো এই প্রতিষ্ঠান, সো আপনারাই মালিক, এরকমভাবে যদি তাদেরকে ট্রিট করা যায়, এবং এটা শুধু মুখের কথাই না, তার কিছু বাস্তবিক প্রতিফলনও দেখা যায় যে আজকে আমার কোম্পানি 100 টাকা লাভ করেছে, আচ্ছা আমি এমপ্লয়ীদের মধ্যে 10 টাকা বিতরণ করে দিলাম। কাজে তো প্রমাণ দিতে হবে, আপনার বেতন যা সেটা তো নিবেনই। আমি অতিরিক্ত 100 টাকা লাভ করেছি, তাহলে এই 100 টাকা লাভ কাদের জন্য হয়েছে? আমার এমপ্লয়ীদের জন্য হয়েছে, তারা ভালো কাজ করেছে দেখে হয়েছে। তাহলে ওখান থেকে যদি আমি 10 টাকা বা 20 টাকা তাদের মধ্যে বিতরণ করে দেই, তাহলে তারাও যেভাবে খুশি হবে, কোম্পানির প্রতি তাদের একটা হচ্ছে মানে সবকিছু দায়িত্বশীলতা, যে বললাম যে মানে ফেইথটা কাজ করবে। ইনক্লুসিভ মানে হচ্ছে সাপোর্ট, মানে তো সাপোর্ট করা, বুঝেছো? ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, মানে বিভিন্ন রকমের সাপোর্ট বা সুযোগ সুবিধাকে যদি অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, ফুল সেন্টেন্সটা মানে হচ্ছে যে পলিসিস আর বিং ইমপ্লিমেন্টেড, পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ইমপ্লিমেন্ট মানে জানো তো, ইমপ্লিমেন্ট করতে হবে টু সাপোর্ট ইনক্লুসিভলি। সাপোর্ট মানে ওইগুলিকে অন্তর্ভুক্তমূলক কিছুকে, যেটা সুযোগ সুবিধা কিছু অন্তর্ভুক্ত করে আমাদের পলিসিকে তৈরি করতে হবে। কোম্পানি তো পলিসি থাকে, পলিসির বাইরে চলতে পারে না কোনো কোম্পানি, যে কোম্পানি হোক তার একটা পলিসি থাকে যে আমি এই রুলস অনুযায়ী চলব। তো সেখানে হচ্ছে কিছু সুযোগ সুবিধা এমপ্লয়ীদের জন্য ইমপ্লিমেন্ট করে দিলে, সে দিয়ে পলিসি তৈরি করলে, তাহলে সেটা হচ্ছে বেটার হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গ্লোবাল এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে উন্মোচন করা। অপরচুনিটি হচ্ছে মেনি বাংলাদেশি কোম্পানিজ আর নাও ওয়ার্কিং উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গেইনিং অ্যাক্সেস টু অ্যাডভান্স ট্রেনিং অ্যান্ড গ্লোবাল প্র্যাকটিস। এখন তো অনেকেই যেটা বলা হচ্ছে, অনেক বাংলাদেশি কোম্পানি এখন বিদেশি কোম্পানিগুলির সাথে কাজ করে, তো সেখানে সুযোগ থাকে গেইনিং অ্যাক্সেস, মানে অ্যাক্সেস গেইন করা, গেইন মানে হচ্ছে পাওয়া আর কি, মানে সুবিধা ভোগ করা। গেইন করতে পারে অ্যাক্সেস টু অ্যাডভান্স ট্রেনিং, বিভিন্ন রকম অ্যাডভান্স ট্রেনিং আমরা এখন ওই কোম্পানিগুলির থ্রুতে আমরা করতে পারি। যে অ্যাডভান্স ট্রেনিংগুলি আপনারা নিজেরাও পার্সোনালি করতে পারেন, এখানে হিউজ কস্ট। একটা ট্রেনিং করবেন 1 মাসের 2 লাখ টাকা দেওয়া লাগবে। কোম্পানি হলে কি করে, কোম্পানি ওটা বিয়ার করে, সো আপনার হেডেক না, আপনার হেডেক হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করা এবং ওইখান থেকে একটা গুড মার্কস হোক বা রেজাল্ট হোক অ্যাচিভ করে নিয়ে আসা। গেইনিং অ্যাক্সেস টু অ্যাডভান্স ট্রেনিং অ্যান্ড গ্লোবাল প্র্যাকটিসেস, এবং গ্লোবাল বিভিন্ন প্র্যাকটিস আছে। গ্লোবাল প্র্যাকটিসে যদি এখন আলোচনা করতে হয় অনেক কিছু আলোচনা করা লাগে, বাট গ্লোবাল প্র্যাকটিসটা মানে হচ্ছে এমন কিছু টেকনিক্স ইমপ্লিমেন্ট করা ইন ইউর অর্গানাইজেশন যেটা অল ওভার ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল। আমাদের দেশে যে গার্মেন্টসগুলি দেখেন যে মাঝের দিকে কি হচ্ছিল, বিভিন্ন গার্মেন্টস অর্ডার পাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ তাদের এনভায়রনমেন্ট ঠিক নাই, তাদের বিভিন্ন নীতিগত পলিসি ঠিক নাই। তো ওইগুলি ঠিক করা, প্লাস ওয়ার্ক এনভায়রনমেন্ট ঠিক নাই, আপনার স্ট্রাকচার, বিল্ডিং স্ট্রাকচার ঠিক নাই, ফ্যাসিলিটিস ঠিক নাই, এমপ্লয়ীদের যারা চাকরি করে, লেবার যারা, তাদেরকে যে ফ্যাসিলিটিস দেওয়ার কথা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অর ফেস্টিভ্যাল বোনাস, এই টাইপের বিষয়গুলি কিন্তু ঠিকমতো লিস্টেড ছিল না। যে যার মতো দিয়ে কাজ চালাই দিত। আমি যদি 10 টাকা দিয়ে খুশি রেখে ওকে চালাইতে পারি তাহলে তাই করতাম,
কিন্তু যখন আপনি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ হবেন বা টাই হবেন, তখন আপনার কি হবে, আপনাকে ওই কিছু রুলস আপনাকে দেখাতে হবে, রেগুলেশন, যে আমি এটা করি আমার এমপ্লয়ীদের জন্য। আমার ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে 30% জায়গা ওপেন, যেখানে এমপ্লয়িরা যাতায়াত করতে সুবিধা আছে। তারপরে আপনার গ্রিন ফ্যাক্টরি বলে যেটাকে, আপনার ফ্যাক্টরির মধ্যে যে বর্জ্য নিঃসরণ সেগুলির প্রপার ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ট্রিজ থাকতে হবে, গাছপালা থাকতে হবে, ওপেন স্পেস থাকতে হবে, এগুলির একটা পলিসি আছে। তো সেইগুলি যখন আপনি মেনটেন করে চলবেন, তখনই আপনার কোম্পানি বাইরের কোম্পানির সাথে কাজ করতে পারবে কোলাবোরেশনে। ইভেন দ্য স্যালারি স্ট্রাকচার, যেই কোম্পানিগুলি দেখবেন যে বাইরের সাথে কোলাবোরেশন আছে, সেগুলি স্যালারি স্ট্রাকচারও কিন্তু ডিফারেন্ট। এরপরে আছে, আচ্ছা এটার এক্সাম্পলটা বলিনি। এ গার্মেন্ট কোম্পানি রিসিভস ট্রেনিং ফ্রম এ ফরেন ক্লায়েন্ট অন সাস্টেইনেবল প্রোডাকশন মেথড। সাস্টেইনেবল মানে জানেন তো, হ্যাঁ, দীর্ঘস্থায়ী, টেকসই, দীর্ঘস্থায়ী হচ্ছে প্রোডাকশন মেথড হুইচ এনহ্যান্স এফিসিয়েন্সি অ্যান্ড প্রফিট। যে গার্মেন্টস কোম্পানি রিসিভ ট্রেনিং ফ্রম ফরেন ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টই হচ্ছে ট্রেনিং দিয়ে দিচ্ছে গার্মেন্টসের হচ্ছে ম্যানেজার্সদের অর ওয়ার্কারদের, যাদেরই হোক ট্রেনিং দিয়ে দিচ্ছে অন এ সাস্টেনেবল প্রোডাকশন মেথড, মানে দীর্ঘস্থায়ী। হ্যাঁ, এই যে এই এক্সাম্পলটা, প্রথম এক্সাম্পলটা বলছিলাম, which enhances efficiency and profit, যেটা এফিসিয়েন্সিও বাড়াবে এবং প্রফিটকেও বাড়িয়ে দিবে। 4 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল গ্রোথ, উইথ ইনক্রিজিং ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানিজ আর automating process, making work faster and more efficient. Example, a logistic firm uses GPS tracking to improve delivery times and monitor delivers in real time. টেকনোলজিক্যাল গ্রোথের মধ্যে বুঝতে পারছেন, একটা এক্সাম্পলে বলা হচ্ছে একটা ডেলিভারি কোম্পানি কি করছে, তার ডেলিভারি কারগুলিতে জিপিএস সিস্টেম অ্যাড করে দিয়েছে, যাতে ড্রাইভার কোন পজিশনে আছে এবং ডেলিভারি সে রাইট টাইমে দিচ্ছে কিনা। না হলে সে এখানে বসে থাকবে চায়ের দোকানে, দিয়ে বলবে স্যার আমি তো জ্যামের মধ্যে বসে আছি, কোথায় বসে আছে, কোন পজিশনে কত দূর গেছো। এখন তো সব গাড়িতে জিপিএস লাগিয়ে দেয়, জিপিএস লাগালে আপনি পজিশনটা বুঝতে পারছেন। সো ম্যানেজার or the owner of the company can see যে each driver কে কোন পজিশনে আছে, কত দূরে আছে, এবং দেখা যাচ্ছে যে রাস্তাও ট্র্যাক সবকিছুই চলে আসে, মানে কোন দিক দিয়ে আপনি যাচ্ছেন আপনার সেই ট্র্যাকিংও চলে আসে, সবকিছুই চলে আসে। সো এখানে টেকনোলজি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মানে একটা জিপিএস এর কথা বলা হয়েছে, এরকম আরও টেকনোলজিস অ্যাপ্লাই করা যায় যেগুলি দিয়ে মনিটরিং করবে ম্যানেজার তার সাবঅর্ডিনেটদেরকে, যে ইফ দে আর ডুইং ওয়ার্ক প্রপারলি অর নট। ঠিক আছে, কাজে ফাঁকি কতটা দিচ্ছে, কাজে কম বেশি ফাঁকি দিয়ে দেয় অনেকে, কিন্তু সেই ফাঁকিটা কতটুকু দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কোথায় দিচ্ছে, সেটাকে ফাইন্ড আউট করতেই পারছে ইজিলি টেকনোলজির মাধ্যমে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ফোকাস অন এমপ্লয়ি ডেভেলপমেন্ট। এমপ্লয়ি ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে, যেখানে আমরা বলছি যে কোম্পানিজ আর ইনভেস্টিং ইন ট্রেনিং প্রোগ্রাম, এত ফোন আসলে হয়, companies are investing in training programs to enhance employee skill and leadership ability. কোম্পানিকে ইনভেস্ট করতে হবে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে, নিজের টাকা দিয়ে এমপ্লয়িকে ট্রেনিং করিয়ে আনতে হবে, যাতে কি হয়, এনহ্যান্স এমপ্লয়ি স্কিল এনহ্যান্স হয়, মানে স্কিল বাড়ে আর কি, এনহ্যান্স মানে বাড়ানো, অ্যান্ড লিডারশিপ অ্যাবিলিটিস, এবং লিডারশিপ অ্যাবিলিটিটা যেন এনহ্যান্স, মানে তার স্কিল এবং লিডারশিপ অ্যাবিলিটি যেন এনহ্যান্স হয়, এই জন্য তাকে বিভিন্ন রকম ট্রেনিং প্রয়োজন মতো করানো দরকার। এক্সাম্পল, এ সফটওয়্যার কোম্পানি অর্গানাইজেস মান্থলি ওয়ার্কশপ অন কোডিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ফর ইটস এমপ্লয়িজ। বুঝেছেন, লাস্ট টাইম তার এক্সপ্লেন করার দরকার নাই মনে হয়। সফটওয়্যার কোম্পানি কি করছে, মান্থলি একটা ওয়ার্কশপ প্রোগ্রাম করে, যে এখানে কি করছে, কোডিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এইগুলিকে নিয়ে ডিসকাস করছে, যাতে তারা নেক্সট কাজগুলিকে আরও ভালো করে করতে পারে, ম্যানেজমেন্টগুলিকে ভালো করে করতে পারে। তো এই ছিল আমাদের 5টা চ্যালেঞ্জেস অ্যান্ড 5টা অপরচুনিটিস নিয়ে আলোচনা করা। Now come to some activities for better understanding.
দুটো অ্যাক্টিভিটি আছে। একটা ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে অ্যানালাইজিং ওয়ার্কপ্লেস ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস। অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কমন ইস্যুস ইন ডাইভার্স ওয়ার্কপ্লেসেস টু ফাইন্ড প্র্যাকটিক্যাল সলিউশন। স্টেপগুলি কী হতে পারে? ডিভাইড পার্টিসিপেন্ট ইনটু স্মল গ্রুপ, মানে আপনাদের কথা বলা হচ্ছে 4 থেকে 6 জন একটা গ্রুপ হয়ে যাবেন। গ্রুপ হয়ে কী করবেন? প্রোভাইড এ রিয়েল লাইফ সিনারিও ফর ডিসকাশন। মনে করেন আপনারা যে 4-5 জন বন্ধু মিলে আড্ডা দেন, এরকম একটা আড্ডায় আপনাদেরকে একটা আড্ডার টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকটা নিয়ে একটা আলোচনা করবেন। এক্সাম্পল টপিকটা হচ্ছে, মনে করেন ইন এ টেক্সটাইল ফ্যাক্টরি ওয়ার্কার্স ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আর্গু অ্যাবাউট শিফট। বিভিন্ন জেলার এইগুলি এমপ্লয়িরা তারা শিফটিং ডিউটি নিয়ে কথা বলছে আর কি, শিফট নিয়ে কথা বলছে। এখন শিফট কি, যে কেউ কম কাজ পাচ্ছে, কেউ কম ঘন্টা কাজ করতে পারছে, কেউ বেশি ঘন্টা কাজ করতে পারছে, এরকম ব্যাপারটা আসে। সাম ফিল ডিসক্রিমিনেটেড, মানে অনেকে ফিল করে যে বৈষম্য, ডিসক্রিমিনেশন তো কথাটা এখন আপনারা সবাই জানেন, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তো ডিসক্রিমিনেশনটা জেনেই গেছেন সবাই। তো ডিসক্রিমিনেটেড এগেইনস্ট বিকজ দে গেট লেস ডিজায়ারেবল ওয়ার্কিং আওয়ার্স। মনে করেন যে আমার কোম্পানিতে মনে করেন যে নারায়ণগঞ্জের লোক বেশি আর ঢাকার লোক কম, তাহলে ওই যে যারা কম সংখ্যক ওদেরকে কি করছে, নারায়ণগঞ্জের ওরাকে চাপে রাখতেছে, এই তোরা 3 ঘন্টার বেশি থাকতে পারবি না, তোরা এই 3 ঘন্টা কাজ করে চলে যাবি, বা তাদেরকে ম্যানেজারই দিচ্ছে কম ওয়ার্কিং আওয়ার। তো এই যে একটা বৈষম্য তৈরি হচ্ছে, এই বৈষম্যটা আপনারা এই যে সিনারিটা একটু পড়েন, যে ইন আ টেক্সটাইল ফ্যাক্টরি ওয়ার্কার্স ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আর্গু অ্যাবাউট শিফটস। তারা আর্গুমেন্ট করছে শিফট নিয়ে, তাদের কাজের শিফট নিয়ে, মানে তাদের টোটাল কাজের ঘন্টাগুলি নিয়ে। মানে এখানে ফ্যাক্টরিগুলিতে কি হয়, আপনি যতক্ষণ প্রোডাকশন করতে পারবেন, যত ঘন্টা কাজ করবেন, তারপরে তো আপনার স্যালারি। সো আপনাকে যদি আজকে 6 ঘন্টা কাজ করতে দেওয়া হয়, তাহলে আপনি 6 ঘন্টায় মনে করেন 60 টাকা পাইলেন। আর একজন যদি 10 ঘন্টা কাজ করে, সে তো 100 টাকা নিয়ে বাড়ি যাবে। কাজ করছে বেশি অবশ্যই সে, কিন্তু কাজ করার আপনি চাইলেও সুযোগ পাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে আমাকেও 10 ঘন্টার সুযোগ দেওয়া হোক। এই ডিসক্রিমিনেশনটা আসছে সাম ফিল, মানে কিছু এরকম ফিল করছে যে ডিসক্রিমিনেশন এগেইনস্ট বিকজ দে গেট লেস ডিজায়ারেবল ওয়ার্কিং আওয়ার্স, তারা কম ওয়ার্কিং আওয়ার পাচ্ছে। তো এখানে কি হতে পারে, আপনারা এই আলোচনা কতটুকু করবেন আমি জানি না, করবেন গ্রুপ করে, যে আপনাদেরকে 3টা যে এক লাইন আছে, এক লাইন একটা করে গ্রুপ করি, ওকে এই লাইনে ধরে, তাহলে 3টা গ্রুপ হয়ে আপনারা এই টপিকটা নিয়ে একটা আলোচনা করে একটা কিছু সমাধান দেন। বাড়িতে যাই করে আর আসবেন না, আপনারা করবেন না। সহজ কথা হচ্ছে আপনারা করবেন। এর আগেও আপনাদেরকে একদিনকে একটা প্রবলেম দিলাম যে ফাইন্ড ইটস সলিউশন, মনে আছে? ওই যে হ্যাঁ একদিনকে দিয়েছিলাম যে এইখানে 2টা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের নিচে 4টা কোশ্চেন ছিল। তো আপনার ওই প্যারাগ্রাফটা পড়ে এই কোশ্চেনটার অ্যান্সার করেন। ঠিক মতো করেন নাই তো, ওই দিন করার কথাই। একজন অ্যান্সার দিছিল, আচ্ছা যাই হোক, একজন অ্যান্সার দিবেন কেন, এতজন ওদের থেকে আরো কয়েকজন দিবেন, টাইম কম ছিল। আচ্ছা দেখেন, ইচ গ্রুপ আইডেন্টিফাই, তাহলে আপনারা বুঝছেন তো যে আমাদের এইরকম কিছু ডিসকাশন এই টাস্কের মধ্যে আসে, মানে আমাদের ক্লাস টাস্কের মধ্যে এরকম কিছু আসে যে আমরা এরকম টপিকের উপরে ডিসকাশন করব। দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটি। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে, অ্যানালাইজিং ওয়ার্কপ্লেস ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস। লাস্টে এটা তো আপনার সিনারিওটা তো দেখলেন। এরপর হচ্ছে ইচ গ্রুপ আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জ, মানে প্রত্যেকটা গ্রুপ, মনে করেন যে ফর এক্সাম্পল আমরা 3টা গ্রুপ করলাম, আপনারা 3 রোতে আছেন। ইচ গ্রুপ আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ, যেমন দ্যাট ইজ ল্যাক অফ কমিউনিকেশন, কালচারাল বায়াস। কালচারাল বায়াস মানে হচ্ছে ওই পক্ষ টানা, এক পক্ষে টানা আর কি। তো যার কালচার মনে করেন যে সেইটা টানে, তাই না? আমার বাড়ি যেই জোনে, আমি ওই জোনের মানুষকে টানার চেষ্টা করব, এইটা একটা টেন্ডেন্সি সবার আছে, সব মানুষের মধ্যেই আছে, মানে নট অনলি আওয়ার কান্ট্রি, সব জায়গায় কম বেশি এটা দেখা যায় যে সে নিজ এলাকার মানুষকে কাজে নিতে চায়। আর হতে পারে ল্যাক অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশন গ্যাপ, যেটা আগে আমরা বলছিলাম যে ডিফারেন্ট
রিজিয়ন বা ডিস্ট্রিক্টের পিপলের অ্যাকসেন্ট যেহেতু ডিফারেন্ট, সো ডিফারেন্ট অ্যাকসেন্ট হওয়ার কারণে তাদের কি হচ্ছে একে অপরের কথা ল্যাঙ্গুয়েজ বাংলা হলেও মানে একই সেম ল্যাঙ্গুয়েজ হলেও বুঝতে অসুবিধা হয়। তো এইগুলির কারণে আমাদের এই প্রবলেমগুলি হয়। তাহলে আপনারা কি করবেন এই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইচ গ্রুপ আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জেস, দুই একটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে এক্সাম্পল দিয়ে, এরকম আরও কী চ্যালেঞ্জ হতে পারে সেটা আপনারা ডিসকাশন করেন, ঠিক হোক ভুল হোক বা কিছু একটা তো বের হবে। তাহলে এটা হোমওয়ার্ক থাক, আপনারা এটাকে লিস্ট করবেন যে আর দ্য চ্যালেঞ্জ মানে ডিসকাশন কি আপনারা চিন্তা করবেন যে এইরকম সিনারিওতে প্রবলেমের কথা বলেছে, এক্সাম্পল দিয়ে দুইটা প্রবলেমের কথা বলছে, আপনি আরও দুইটা প্রবলেমকে চিন্তা করেন। এটা চিন্তা করার জন্য যে বই নিয়ে বসে চিন্তা করতে হবে এরকম না, আপনি শুয়ে বসেও চিন্তা করতে পারেন, আপনি বাসের মধ্যে যেতে যেতেও চিন্তা করতে পারেন যে এরকম বিষয়টায় আর কি সমস্যা হতে পারে। এরকম তো দু একটা সমস্যার কথা নোটের মধ্যে পেয়েছি, আরও দু একটা সমস্যা আমাকে যেহেতু বের করতে হবে আমি চিন্তা করি, হতে পারে সিগনিফিক্যান্ট, হতে পারে লেস ইম্পর্টেন্ট, বাট কিছু একটা তো বের হবে। তারপরে গ্রুপ ব্রেইনস্টর্ম সলিউশনে বলছে রোটেট শিপস ফেয়ারলি, এটা যে সলিউশন মানে কি সলিউশন করলে এটা হচ্ছে হয়, এক্সাম্পলে বলেছে যে মানে আপনাদের ব্রেইনস্টর্ম মানে বুদ্ধির ঝড় তোলার পরে যে সলিউশনটা আসবে সেটা হচ্ছে রোটেট শিপস ফেয়ারলি, শিপগুলিকে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে, 8 ঘন্টা করে আমি সব শিফট করব, তাহলে আর কোনো ঝামেলা থাকে না এবং শিফটের মধ্যে সব ধরনের লোককেই মিক্স আপ করে দিব। কন্ডাক্ট টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস টু বিল্ড ট্রাস্ট, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি করতে হবে এবং যাতে একে অপরের প্রতি বিশ্বাস আসে মানে ফেইথ আসে সেইটা। অ্যান্ড অফার ট্রেনিং অন কালচারাল অ্যাওয়ারনেস ফর সুপারভাইজারকে যে তাকে ট্রেনিং দিতে হবে যাতে কালচারাল অ্যাওয়ারনেসটা তার মধ্যে আসে। আউটকামে কি হচ্ছে, পার্টিসিপেন্টস আন্ডারস্ট্যান্ড হাউ ডাইভার্সিটি ক্যান লিড টু চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ প্রপার ম্যানেজমেন্ট ক্যান টার্ন ইট ইনটু এ স্ট্রেংথ। এই যে কাজটা হলো এই কাজটার ফলাফল কি, এটা করে কি পাওয়া গেল, আউটকাম, দ্যাট ইজ কল্ড দ্য আউটকাম। আউটকাম হচ্ছে পার্টিসিপেন্ট আন্ডারস্ট্যান্ড মানে যারা আপনারা আলোচনা করলেন, ইউ পিপল আন্ডারস্ট্যান্ড হাউ ডাইভার্সিটি ক্যান লিড মানে বৈষম্যতা কিভাবে লিড করে মানে পরিচালনা করে, টু চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ প্রপার ম্যানেজমেন্ট কী করে, ক্যান টার্ন ইনটু এ স্ট্রেংথ, প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে ওই সমষ্টিগত সবাইকে নিয়ে একত্রিত স্ট্রেংথ হয়। আপনার মনে করেন এই ক্লাসের আজকে 30 জন স্টুডেন্ট আছেন, এই 30 জন যদি কোনো একটা বিষয়ে এক সিদ্ধান্তে অটল থাকেন তাহলে এইটাই একটা স্ট্রেংথ, যে এই সিদ্ধান্তে আমরা সবাই একমত। ঠিক আছে, হতে পারে কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে আমরা সবাই একমত, বাট যদি আপনারা চিন্তা করেন যে না ও চিটাগাঙ্গা, ওর সাথে আমি ও যাই বলুক আমি ওটা মানি না, অ্যাজ এ এক্সাম্পল। হ্যাঁ, তো এরকম মেন্টালিটি থাকলে তো হবে না। আপনি তার কথাটাকে দেখেন, তার পয়েন্টটাকে দেখেন, তার কাজটাকে দেখেন, তার মেন্টালিটিটাকে দেখেন আপনার সাথে যায় কিনা। এবং সুপারভাইজার যে তার কাজ হচ্ছে পুরো টিমটাকে যে মধ্যে যেন এই ডিসক্রিমিনেশন না হয় যে ওকে ফেভার করব বেশি ওকে ফেভার করব কম, এটা যেন না হয় সেটাও আমার খেয়াল রাখতে হবে। তো এটা ছিল একটা অ্যাক্টিভিটি। আর আরেকটা সেকেন্ড একটা অ্যাক্টিভিটি আছে, এটা বলেই আজকে শেষ করে দিব। সেকেন্ড অ্যাক্টিভিটিটা এরকম আরেকটা, যেটা আপনাদের গ্রুপ ডিসকাশনের মতোই, দেখেন রোল প্লে রিসলভিং এ ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট, ওয়ার্কপ্লেসের কনফ্লিক্টটাকে রিসলভ করা মানে সলভ করা আর কি। কী করবেন, অবজেক্টিভ হচ্ছে প্র্যাকটিস কনফ্লিক্ট রেজুলেশন স্কিল অ্যান্ড বিল্ড টিম ওয়ার্ক। স্টেপস কি, ডিভাইড পার্টিসিপেন্ট ইন্টু স্মল গ্রুপ লাইক ওই যে যেমন 4 to 6, অ্যাসাইন এ কনফ্লিক্ট সিনারিও টু ইচ গ্রুপ। একটা কনফ্লিক্ট সিনারিও আপনাদেরকে এখানে বলা হচ্ছে, প্রত্যেকে এরকম দিয়ে আলোচনা করে। মনে করেন 2 এমপ্লয়িজ আর আর্গুইং অ্যাবাউট ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন, দুজন এমপ্লয়ি কাজের চাপ নিয়ে কথা বলতেছে, আলোচনা করছে যে কাজের চাপ, তার কাজের চাপ কেমন আর তার কাজের চাপ কেমন। দুজন মনে করেন একই, মনে করেন আপনারা দুজন একই ক্লাসে পড়েন, একজন বলতেছে এত পড়ায় স্যার, এত পড়ায়, এত পরীক্ষা নেয়, ধুর আর ভাল লাগে না। আর আরেকজন বলতেছে না কই আমি তো সেম ক্লাসে, স্যার যা দেয় তো ঠিকই আছে, এর চেয়ে বেশি দেয় না, স্যার যা দেয় এটা তো বেশি দেয় না, ঠিকই তো আছে, এইটুকু তো হওয়ারই কথা। তাহলে দেখেন একই লোড, দুজনের মত কিন্তু দুই রকম।
এইটা নিয়ে একটা আলোচনা হতে পারে, যেমন টু এমপ্লয়িজ আর আর্গুইং অ্যাবাউট ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন, ওয়ান ফিলস ওভারবার্ডেন, একজন ওভারবার্ডেন ফিল করছে, অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে, হোয়াইল দ্য আদার বিলিভস দে আর ডুইং ইকুয়াল ওয়ার্ক, বাট অন্যজন চিন্তা করছে কই আমরা তো সমানই কাজ করছি, কই আমার কাছে তো বার্ডেন মনে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা থেকে আলোচনা করবেন কি অ্যাসাইন রোলস, ম্যানেজার, এমপ্লয়িজ ইন কনফ্লিক্ট অ্যান্ড অবজারভার, পার্টিসিপেন্ট রোল প্লে অ্যান্ড মিটিং টু রিজলভ দ্য কনফ্লিক্ট। পার্টিসিপেন্টসের রোল প্লে হচ্ছে এ মিটিং করবে, মিটিংয়ের মাধ্যমে এই কনফ্লিক্টটাকে সলভ করবে। দ্য ম্যানেজার কী করবে? দ্য ম্যানেজার ইউজেস অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড মেডিটেশন স্কিল। ম্যানেজার কী করবে? অ্যাক্টিভ লিসেনিং মানে শ্রোতা, মানে যারা ওয়ার্কার আছে তাদের কথা শুনতে হবে, তাদের কি বলতে চায় তাদের কথা শুনতে হবে, এবং মেডিটেশন স্কিল থাকতে হবে। মেডিটেশন স্কিলের মাধ্যমে সে তাদেরকে মোটিভেট করবে আর কি। কীভাবে এটা আমি জানি না, এটা আপনি গুগলে সার্চ করেন ভাই, এত আমি এইটুকু পরে পারছি, এই তো কত। এর মধ্যে তার মেডিটেশন স্কিল হচ্ছে, মেডিটেশন তো দেখেছেন অনেক রকম, ওই যে কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম মেথড, বা বিভিন্ন ওই যে ইন্ডিয়ান অনেকে মেডিটেশন করে। মেডিটেশনের মাধ্যমে নিজের কোয়ালিটিটাকে ডেভেলপ করা, যদিও তারা বলে, আমি জানি না কতটুকু বাস্তবে হয়, যে ওই আপনি পদ্মাসনে বসে 1-8 ঘন্টা ধ্যান করে আপনি বিশ্বজয় করে ফেলতে পারবেন, ওদের কথা, বাট আই ডোন্ট বিলিভ। কোটি কোটি লোক করে, আপনি শুধু ইউটিউবে ঢুকে দেখেন। হ্যাঁ, ওরা তো বলে বাট আই ডোন্ট বিলিভ যে শুধু এটাতে হয়। করেছে, এরা কি মেডিটেশন করে করছে? তারা কাজ করে করেছে, তারা আইডিয়া জেনারেট করেছে, মাথায় বুদ্ধি একটা নতুন আইডিয়া বের করছে, ঠিক আছে, তারপরে ওইটাকে নিয়ে পরিশ্রম করেছে, তাদের থেকে পরিশ্রম করেছে। আপনি যে মেডিটেশন নিয়ে ইউটিউবে সার্চ দেন, দেখেন যে অনেক মোটিভেটর আসবে বলতে, এবং তাদের ভিউ দেখবেন কোটি কোটি ভিউ, 100 মিলিয়ন 500 মিলিয়ন ভিউ, এবং ওরা যা বলে একটা দুইটা শোনেন, কথা খারাপ বলে না, কথা ভালো বলে, কিন্তু আমার মতে যে ওইভাবে আসনে বসে ডেলি 1-8 ঘন্টা চিন্তা করে আপনার ব্রেনও নাকি অনেক ডেভেলপ হয়, আমি শুনেছি। আমি কিছু ভিডিও দেখেছিও, দেখিনি তা বলবো না, আমি নিজেও কিছু দেখছি, দেখার পরে আমার মনে হয়েছে যে না, এটা খুব বেশি কাজে দেয় বলে মনে হয় না। আপনারাও দেখেন, কারণ এটা খুব চলে। আপনারা যে মেডিটেশন আসলে সবাই নিজের উদ্যোগে একটু জানেন মেডিটেশন বিষয়টা কি। মেডিটেশন করে দেখেন তো, ট্রাম্পকে সরায় কেউ প্রেসিডেন্ট হওয়া যায় নাকি আমেরিকার? ট্রাই করে দেখেন না। হ্যাঁ, ও আছে, ইউটিউবে ভিডিও আছে, বললাম তো, মেডিটেশন লিখে সার্চ করেন, এর মধ্যে ইন্ডিয়ানগুলি বেশি আসবে। আচ্ছা, যাই হোক ভাই, মেডিটেশন স্কিলের মাধ্যমে কি করে ডেভেলপ করে তা আমি জানি না, বাট মেডিটেশন বিষয়টা কি এটা যতটুকু জানি একটু বললাম আর কি। তারপর দেখেন যে এমপ্লয়িজ এক্সপ্লেইন দেয়ার পার্সপেক্টিভ, তাদের বিভিন্ন পার্সপেক্টিভ, তাদের ক্ষেত্রগুলি, তাদের চিন্তাভাবনা, এই বিষয়গুলি হচ্ছে এক্সপ্লেইন করবে, অ্যান্ড টুগেদার দে কাম আপ উইথ এ ফেয়ার সলিউশন, এবং সব কিছু মিলে, সবাই মিলে একটা ফেয়ার সলিউশনে আসবো, যে সলিউশন সবাই মেনে নিবে। তাহলে অবজার্ভ, প্রোভাইড ফিডব্যাক, অবজারভার্স আর কি, হ্যাঁ প্লিজ, অবজারভার্স প্রোভাইড ফিডব্যাক অন হোয়াট ওয়াজ ডান ওয়েল অ্যান্ড হোয়াট কুড ইমপ্রুভ, মানে কোনটা ভালো মতো করা হয়েছে এবং কোনটাতে ইমপ্রুভ করা যায়, সেটা অবজার্ভ করছে যারা, মানে যারা দেখছে, যারা ওইটার ফলো করছে, তারা এটা কি করবে, এটা পাবে আর কি। আচ্ছা, এই শেষ। আর লাস্ট আছে কি টেক অ্যাওয়ে, মানে আজকে যে আলোচনা করা হলো এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন, কি পাইলেন, মানে সামারি অফ টুডেস লেকচার। আপনি পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস হেল্পস বিল্ড বেটার টিমস অ্যান্ড ওয়ার্ক প্লেস।
এই জিনিসটা আমরা মোটামুটি একটু বুঝলাম যে আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস, ডাইভার্সিটি বিষয়টা এবং কালচারাল চ্যালেঞ্জগুলি কীভাবে অর্গানাইজেশন আসতে পারে এবং কীভাবে আমরা বেটার টিম গঠন করতে পারি ওয়ার্ক প্লেসে, টিম এবং ওয়ার্ক প্লেস গঠন করতে পারি আর কি। দেন হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস লাইক কেস স্টাডি অ্যান্ড রোল প্লেস মেক ওবি কনসেপ্ট ইজিয়ার টু অ্যাপ্লাই, যেটা আপনারা স্কিপ করে গেলেন, করলেন না, ওই যে অনেকে বসে বসে মোবাইল দিচ্ছে, আমার কথাও শুনতেছে না। তো আপনাদেরকে আসলে করা উচিত। এই যে আমাদের লং টাইম ক্লাস, 3 ঘন্টা ক্লাস, 3 ঘন্টার মধ্যে আমি একা বকবক করলে হয়? কতক্ষণ বকবক করবো বলেন? তো কাজটাই হচ্ছে এরকম যে কিছুক্ষণ ডিসকাশন হবে, আপনাদের পয়েন্ট হবে, গ্রুপ ডিসকাশন হবে, সাম কোশ্চেন অ্যান্সার সেশন হবে, এগুলি নিয়েই না চলে। আর যদি টেকনিক্যাল কোর্স হতো তাহলে তো আমি টেকনিক্যাল অনেক কিছু লিখতাম, লেখার সময় কথা বন্ধ থাকতো, আপনারা দেখতেন, বোঝার চেষ্টা করতেন, তারপরে না বুঝতে পারলে কোশ্চেন করতেন, তো কন্টিনিউয়াস কথা বলা লাগে না। আর এই টাইপের সাবজেক্টগুলো তো আমাকেই কন্টিনিউয়াস বলতে হচ্ছে, আপনারা খালি শুনেই যাচ্ছেন। যাই হোক, এন্ড অফ দ্য প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস লাইক কেস স্টাডিজ অ্যান্ড রোল প্লেস মেক organization behavior concept easy to apply. And opportunities like young workforce and government support can help overcome challenges in Barganashi organizations. Young workforce কে যেমন ডেভেলপ করলে এবং গভর্নমেন্ট সাপোর্ট থাকলে, গভর্নমেন্ট সাপোর্টে যে বিভিন্ন ইস্যুতে যারা যে বিভিন্ন ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিলিটিস চাইলে, যেমন একটা ফ্যাসিলিটির কথা বলছে আমরা ম্যাটারনিটি লিভের কথা বলা হচ্ছে, অথবা ওয়ার্কিং মাদার যারা তাদেরকে একটু ওয়ার্কিং আওয়ারটাকে লেস করে দেওয়ার কথা বলা হচ্ছে, এইগুলো যদি গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় তাহলে সবাই কিন্তু মানতে বাধ্য, আদারওয়াইজ কিন্তু কেউ মানবে না। একজন দুজন ভালো ওনার থাকলেও মানলেও বাকিরা কিন্তু মানবে না, যে তাহলে ওকে রাখবোই না, ওয়ার্কিং মাদার ওকে রাখবোই না। এই পলিসিতেও যাওয়া যাবে না। আপনি একজন ওয়ার্কিং মাদার হলে কি সে আপনার কাজ করছে না? সে তো আগেও কাজ করতো। তো এখন যেহেতু সে ওয়ার্কিং মাদার বলা হয় তাদেরই যাদের ছোট বাচ্চা আছে। বাচ্চা বড় হয়ে গেলে তো আর এই সমস্যা হতো না। আপনাদের মতো যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন তারা মায়ের সমস্যা থাকবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে ফোকাসিং অন কমিউনিকেশন ট্রেনিং অ্যান্ড ফেয়ারনেস লিডস টু এ মোর হারমোনিয়াস অ্যান্ড প্রোডাক্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। একটা সুন্দর হারমোনিয়াস এবং প্রোডাক্টিভ, যেখান থেকে প্রোডাকশন বেশি হবে। হারমোনি মানে যেখানে সুর ছন্দ এগুলি থাকবে আর মানে কাজের একটা পরিবেশ থাকবে, গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে, সেইটার কথা বলা হচ্ছে। এটার দিকে করতে আমাদেরকে ফোকাস করার জন্য আর কি। তার মানে অর্গানাইজেশনের মধ্যে শুধু আপনি চাপায় দিলেই হবে না। এর আগে আমরা যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম দিকে যে ইন্ডাস্ট্রিগুলির কথা বলেছিলাম, ওইখানে ওয়ার্কারদের হচ্ছে ওই যে চাবুকদের পিটায় পিটায় কাজ করানো হতো। এবং আগের ইন্ডাস্ট্রিগুলিতে এখনকার মতো অটোমেটেড ছিল না। মনে করেন যে লোহা গলায় পিটায় পিটায়ে একটা কিছু বানানো হচ্ছে, কয়লা পুড়ায়ে সেটা থেকে এনার্জি হচ্ছে, বা পানিকে বাষ্প করে তার থেকে এনার্জি হচ্ছে। সো হিউজ হিট জেনারেট হচ্ছে। এই হিটের মধ্যে মানুষগুলিকে সিদ্ধ হয়ে কাজ করতে হতো। আজকাল কারখানাতে গেলেও দেখবেন ফ্যান আছে এবং এমনভাবে ছাদ ভেন্টিলেশন করা যাতে এদিক দিয়ে বাতাস ঢুকে ওদিক দিয়ে বের হতে পারে, প্লাস ফ্যান ট্যান থাকে যাতে ওয়ার্কাররা একটু আরামে কাজ করতে পারে। মাথার উপরে একটা ছাদও থাকে ম্যাক্সিমাম কারখানা, এক্সেপ্ট ওয়ান আর টু। বাট আগের দিনে যদি ওগুলি চিন্তা করেন তাহলে এই দুরবস্থা ছিল। এই অবস্থাতে ওই অর্গানাইজেশনগুলিকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিছু নীতি কিভাবে তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, সেইটার জন্যই আমাদের যে লাস্ট ক্লাস নোটটা ছিল ওখানে আমরা 3 জন ইনফ্লুয়েন্সারের কথা আলোচনা করেছিলাম। আরও বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার ওই নোটটার মধ্যে বাকি ছিল, মেন স্ট্রিম ইনফ্লুয়েন্সারের কথা। লাস্ট যে নোটটা আজকে দেখবেন আপলোড করা আছে, এইটাও আপলোড করা আছে, ওই গত ক্লাসের নোটটাও আপলোড করা আছে। সো আমরা নেক্সট ডেতে ওই ইনফ্লুয়েন্সার এবং ওই বিষয়গুলি নিয়ে আরও কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাক, স্টপ করে দেব।